নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের যে WBPSC ক্লার্কশিপ ডেসক্রিপটিভ প্রিপারেশন খুব ভালো করে চলছে। আমরা আমাদের এই চ্যানেলে মক টেস্ট সিরিজ এনেছি, কারণ আর বেশি দিন বাকি নেই পরীক্ষা হতে। তাহলে এই সময়ের আপনাদের যে প্রস্তুতি পর্ব সেটাকে ঝালিয়ে নেওয়ার জন্য মক টেস্ট সিরিজটা খুব ইম্পর্টেন্ট। অলরেডি আমাদের 3টে মক টেস্ট আপলোড হয়ে গেছে, তার অ্যান্সার এবং ডিটেল আমি সেখানে আলোচনা করেছি। আজকে আমরা মক টেস্ট 4 দিয়েছি এবং তার যে অ্যান্সার সেই ভিডিওটা আজকে আপনারা দেখতে পাবেন। আশা করি মক টেস্ট আপনারা দিয়েছেন এবং তার যে পুরো এক্সপ্লেনেশন টেস্টের সেটা এখানে আমরা আলোচনা করে দিচ্ছি। এটা আপনাদের প্রস্তুতিকে আরও এনহ্যান্স করার আমাদের একটা উদ্যোগ, এবং সেখানে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা মূল যে টপিক সেখানে চলে যাচ্ছি। আমরা রাইটিংগুলো দেখব। আচ্ছা, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা বলি। আমাকে কমেন্টে অনেকে জানিয়েছেন যে স্যার, রিপোর্ট রাইটিং অনেক রকম টপিকে করিয়ে দিলে খুব ভালো হয়। তো আপনাদেরকে বলি, আমি যে রিপোর্টগুলো দিচ্ছি সেগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড রিপোর্ট, এবং একটা রিপোর্ট থেকে কিন্তু অনেক রকম রিপোর্টের বয়ান লেখা হয়ে যায়। যেমন ধরুন, কোনো একটা দুর্ঘটনা দিয়েছে, তাহলে সেটাও কিন্তু আমি আলোচনা করেছি যে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বয়ান অবশ্য চেঞ্জ হবে, কারণ একটা প্লেন দুর্ঘটনা বা রেল দুর্ঘটনার ক্ষেত্রে বয়ানটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু বাকি যে ওই ফিনান্সিয়াল এড দেয়া বা প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করলেন, একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হলো, কিভাবে ঘটনাটা ঘটলো, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষদের তরফ থেকে কেমন কি হেল্প এলো, হসপিটালাইজড হওয়া, তাহলে এই বিষয়গুলো কিন্তু সেম থাকলো। ঠিক তেমনি এখানে দেখুন, এই যে কন্যাশ্রী প্রকল্প দিয়েছি, এটা তো একটা ওয়েলফেয়ার প্রজেক্ট গভর্নমেন্টের। তাহলে এই ধরনের যদি যে কোনো একটা ওয়েলফেয়ার যদি প্রজেক্ট হয়, তাহলে তারও কিছুটা বয়ান কিন্তু একই রকম থাকবে। সেটা সবুজ সাথী হোক, সেটা সমশ্রী প্রকল্প হোক, ঠিক আছে, যে মূল উদ্দেশ্যটাই থাকছে কিন্তু সমাজের একটা স্তরের মানুষকে সেখানে সাহায্য করা। কন্যাশ্রীতে যেমন কি নারী সুরক্ষা, স্কুল ছুট যাতে না হওয়া, বাল্য বিবাহকে রোধ করা, ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো যেমন একটা ফোকাস থাকছে, ঠিক তেমনি যে কোনো ওয়েলফেয়ার স্কিমের ক্ষেত্রেও কিন্তু কিছু পয়েন্ট আপনাদের সেম থাকবে। এবং আমি বলবো যে এখানে আমি কন্যাশ্রীটা করিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা বাকি যে গভর্নমেন্ট যে স্কিমগুলো থাকছে সেটা একটু নলেজে রাখবেন। আচ্ছা, এরপর আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্প যখন আমি বলছি, আমার এখানে কিন্তু পিএসসি থেকে আপনাকে পয়েন্ট দিতেও পারে আবার নাও দিতে পারে। যদি কখনো পয়েন্ট না থাকে, তাহলে কন্যাশ্রী প্রকল্পের সমস্ত তথ্য আপনার নাও জানা থাকতে পারে, আপনি হয়তো শিওর নন, পরীক্ষার সময় আপনি ভুলে গেলেন যে ওয়ান টাইম গ্র্যান্ট যখন যেটা দেওয়া হয় সেটা কত টাকা দেওয়া হয় সেটা আপনার মাথায় নেই। আপনাকে লিখতে হবে না, আপনার যতটুকু তথ্য মাথায় আছে ততটুকুই লিখবেন। যেমন ধরুন, কন্যাশ্রী প্রকল্প আমরা জানি যে ইউনাইটেড নেশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, আপনার পরীক্ষার সময় মনে পড়লো না অ্যাওয়ার্ডের কথাটা, আপনি লিখুন না যে আন্তর্জাতিক স্তরে এবং ন্যাশনাল স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরে কন্যাশ্রী প্রকল্প প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড পেয়েছে, আপনি সেটাও লিখতে পারেন। তাহলে আপনার কাছে যতটুকু তথ্য জানা আছে সেটা লিখুন, আর যেটা জানা নেই সেটা আপনি কন্যাশ্রী প্রকল্পের যে মূল উদ্দেশ্য সেভাবে লিখুন। তাহলে বাকি রিপোর্টটা দেখুন আমি এইভাবে লিখেছি, আমি কিছু তথ্য দিয়েছি, আবার কিছু তথ্য যেটা আমি জানি না সেটাকে আমি এইভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। এটা কিন্তু আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। কেন, কীভাবে কাজে লাগবে বলি, অনেক সময় আমাদের টপিক মনে থাকে না, তাহলে সেই জায়গাটাকে আমরা কীভাবে লিখব সেটা একটু দেখে নেন। আচ্ছা, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলি যে টাইটেল হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ একটা টাইটেলের মধ্যেই কিন্তু আপনার মূল যে গোটা টপিকটা সেটাই লেখা হয়ে যাবে। তো এখানে দেখুন আমি টাইটেল দিয়েছি কন্যাশ্রী প্রকল্প এম্পাওয়ার গার্লস থ্রু এডুকেশন অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট। তাই তো, এম্পাওয়ার গার্লস মানে নারী যে প্রগতিশীলতা সেটা কি করে না, এডুকেশন এবং ফিনান্সিয়াল সাপোর্ট। অবশ্যই কন্যাশ্রী প্রকল্প একটা যেটা শিক্ষাগত এবং একটা আর্থিক সাহায্য করছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল কন্যাশ্রী স্কিম ব্রিংস হোপ টু মিলিয়ন্স অফ গার্লস। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্প এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ অ্যান্ড প্রমোট এডুকেশন। তাহলে এরকম আপনারা যে কোনো টাইটেল দিতে পারেন, এইরকম একটা টাইটেল। এবং আপনাদের যদি মনে হচ্ছে আরও অন্যরকম টাইটেল ভাবনাতে আসছে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। আমি বারবার বলবো যে যদি যে কোনো কোয়ারি বা যে কোনো আমাকে সাজেশন কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আমরা আরও ভালো করে করতে পারি এবং আপনাদের যাতে উপকারে লাগে, আমাদের সবার যাতে পরীক্ষা ভালো হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই চ্যানেলটার কে আমরা মানে সেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের টাইটেল। এবার আমরা মূল বক্তব্যে চলে আসছি। অবশ্যই আমরা লিখব বাই এ স্টাফ রিপোর্টার। এবং আমি যেটা বলেছি যে এখানে কলকাতা দিয়েছি আমি, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের স্কিমই, আপনারা চাইলে এবিসি সিটি 28 ডিসেম্বর এরকমও লিখতে পারেন। বেশ, তাহলে আমার কাছে ইনফরমেশন যেটা দেওয়া আছে
আমার টপিকে কন্যাশ্রী প্রকল্প এবং সেটা কোন ডিপার্টমেন্টের সেটা লেখা আছে। তাহলে এটা আমার লেখাটা খুব সহজ। কন্যাশ্রী প্রকল্প ইজ এ সাকসেসফুল ফ্ল্যাগশিপ। ফ্ল্যাগশিপ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখবেন আমরা বলি ফ্ল্যাগশিপ ফোন, ঠিক আছে? তো ফ্ল্যাগশিপ মানে হচ্ছে যেটা জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাগশিপ লিখতে পারি। ওয়েলফেয়ার মানে যেটা সমাজ কল্যাণ, তাহলে ওয়েলফেয়ার স্কিম অফ ডিপার্টমেন্ট অফ উমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য স্কিম এইমস টু ইমপ্রুভ দ্য স্ট্যাটাস অফ গার্লস বাই এনকারেজিং মানে উৎসাহ দিতে, এডুকেশন মানে শিক্ষার উৎসাহ দিতে, অ্যান্ড প্রিভেন্টিং মানে প্রিভেন্ট মানে বাধাপ্রাপ্ত করতে আর্লি ম্যারেজ, যাতে কম বয়সী মেয়েদের যাতে বিয়ে না হয়ে যায়, সেই বিষয়টাকে যাতে না হয় সেটা রক্ষা করার জন্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রথম পার্ট গেল। আমরা রিপোর্ট রাইটিং কীভাবে লিখি, আমাদের প্রথমে থাকে বর্ণনা, তারপর ভেতরে থেকে বিস্তারিত আলোচনা, এবং তারপর কি কি ইনিশিয়েটিভ হয়েছে, তার কি পজিটিভ দিক, তার কি নেগেটিভ দিক, সেরকম। এবং আমি আবারও বলেছি যে যেটা আমাদের কোনো মতামত কিন্তু এখানে দেওয়া যাবে না। যে কোনো মতামত, আমার যেটা মতামত সেটা আমি কোনো বিশেষজ্ঞর মতে, কোনো মনোবিজ্ঞানীর মতে, কোনো ডাক্তারের মতে, এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে অ্যারেঞ্জ করব। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়ালস। দেখুন এখানে আমরা লিখে দিলাম অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়ালস, ঠিক আছে, মানে দপ্তরের তরফ থেকে, দপ্তর থেকে যেটা জানা গেছে, আন্ডার দিস স্কিম, এই স্কিমের জন্য আনম্যারিড গার্লস বিটুইন দ্য এজ অফ 13 অ্যান্ড 18 রিসিভ অ্যান অ্যানুয়াল স্কলারশিপ টু কন্টিনিউ দেয়ার স্টাডিজ। তাই তো, তাদের পড়াশোনার জন্য তারা আমাদের মেয়েরা টাকা পাচ্ছে, অ্যান্ড অলসো গিভেন এ ওয়ান টাইম গ্র্যান্ট। দেখুন ওয়ান টাইম গ্র্যান্ট যে কত টাকা সেটা হয়তো আপনার মাথায় নেই, তাহলে আপনি শুধু লিখে দিলেন ওয়ান টাইম গ্র্যান্ট, কিন্তু এটা আপনার মনে আছে যে 13 থেকে 18 বছর বয়সী যারা আমাদের মেয়ে রয়েছে তারা অ্যানুয়াল স্কলারশিপ পাচ্ছে। আপনার যদি সেটাও মনে না থাকে তাহলে আপনি শুধু আনম্যারিড গার্ল লিখুন, যে তারা অ্যানুয়াল স্কলারশিপ পাচ্ছে এবং ওয়ান টাইম গ্র্যান্ট পাচ্ছে। বেশ, এরপর কি বলছে, দ্য ফিনান্সিয়াল সাপোর্ট হেল্পস দ্য ফ্যামিলিজ টু রিডিউস দ্য বার্ডেন অফ এডুকেশনাল এক্সপেন্সেস। তাই তো, একটা ফ্যামিলি থেকে অনেক সময় মেয়েদের বলা হয় যে না আর আর পড়াশোনা করা যাবে না, তাহলে সেই যে বার্ডেনটা সেটা কিন্তু নিতে হচ্ছে না। তাই তো, আমাদের সমাজের মানসিকতাটাকে উন্নত করার জন্যই তো এই ধরনের সোশ্যাল যেগুলো ওয়েলফেয়ার স্কিম। তাহলে কি বলছে, বার্ডেন অফ এডুকেশনাল এক্সপেন্সেস অ্যান্ড মোটিভেটস দ্য গার্ল টু স্টে ইন স্কুল, যাতে তারা স্কুল ছুট না হয়ে যায়, তাদের পড়াশোনা যাতে না থামে। তাই তো, তাহলে সেই জন্য এই স্কিম। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট, এই দেখুন এখানে আমরা কি লিখে দিলাম, আমরা জানি যে স্কুল ড্রপ আউটটা অনেকটা কমে গেছে, তাহলে আমার কাছে তো নির্দিষ্ট কোনো ডেটা নেই, তাহলে আমি কি লিখে দিলাম, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট দ্য স্কুল ড্রপ আউট রেট অ্যামং দ্য গার্ল রিডিউস ইজ স্যাটিসফ্যাক্টরি পার্সেন্টেজ ইন রিসেন্ট ইয়ার। অর্থাৎ যে ড্রপ আউট রেটটা যেটা কমেছে সেটা কিন্তু সত্যিই খুব আশাবাদী, মানে আশাব্যঞ্জক যেটাকে বলা হয়। তাই তো, তাহলে এটা আমাদের একটা মতামত নিজস্ব, আমরা এটা অ্যাকর্ডিং টু এ রিপোর্ট দিয়ে লিখে দিলাম। কী রিপোর্ট থেকে এসছে সেটা জানার দরকার নেই, বা অ্যাকর্ডিং টু XYZ জার্নাল, এরকম আপনারা লিখতে পারেন। বেশ, এরপর এই যে আমরা বলছি যে এই স্কিমটা যেটা কি হচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টের থ্রু দিয়ে চলে যাচ্ছে, যাতে বেনিফিশিয়ারি মানে যে উপভোক্তা, অর্থাৎ একদম সঠিক যে উপভোক্তা তার কাছেই যাতে টাকাটা পৌঁছায়, সেই জন্য এটা ডিজিটালি ব্যাংকিং অ্যাকাউন্টের থ্রু দিয়ে ট্রান্সফার হচ্ছে। তাহলে দ্য চেয়ারম্যান অফ DWD অ্যান্ড SW সেড, আমরা এখানে ডিরেক্টলি লিখে দিলাম, এটা হচ্ছে তার বয়ান, যে এতটাই ট্রান্সপারেন্সি থাকছে যে যে মেয়েটির সত্যিই কন্যাশ্রী পাওয়ার যোগ্য তার অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকছে। বেশ, তাহলে এটা আমাদের বিস্তারিত আলোচনাটা চলে গেল। এরপর আমরা আমাদের লাস্ট পার্টটাতে যাচ্ছি। ডিউ টু ইটস সাকসেস, এটা সাকসেসের জন্য দ্য প্রজেক্ট হ্যাজ রিসিভ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন অ্যান্ড রিসিভ নিউমারাস অ্যাওয়ার্ড। তাই তো, তাহলে এটা বিশ্বজোড়া খ্যাতি হয়েছে আমাদের কন্যাশ্রী, এবং সেটা কিন্তু প্রচুর জায়গাতে পুরস্কার পেয়েছে। অ্যাকর্ডিং টু অ্যান অফিসার অফ এ রিনোন্ড এনজিও, দেখুন এখানে আমরা একটা এনজিওর একজন অফিসার যে রয়েছে তার একটা মন্তব্য এখানে জুড়ে দিলাম, যদিও মন্তব্যটা আমাদের, কিন্তু এটা আমরা একটা অফিসারের নাম দিয়ে বললাম, যে কন্যাশ্রী প্রকল্প স্ট্যান্ড অ্যাজ এ স্ট্রং এক্সাম্পল, এটা একটা স্ট্রং এক্সাম্পল যে হাউ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের কোনো একটা উদ্যোগ ক্যান এম্পাওয়ার গার্লস, প্রমোট এডুকেশন অ্যান্ড বিল্ড এ বেটার ফিউচার ফর দ্য সোসাইটি। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে এইভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখবো। এই রিপোর্টটা থেকে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা আমাকে যদি কিছু সাজেশন দেওয়া থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বেশ, আমরা এবার পরের পার্টটায় চলে যাচ্ছি প্রিসিতে আমরা একটু পড়ি, দেখি কি বলছে।
বলছে ওয়ান অফ দ্য প্লেজেন্টেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং অন এ জার্নি। আচ্ছা, তাহলে প্লেজেন্টেস্ট মানে হচ্ছে আনন্দদায়ক। তাহলে পৃথিবীর সবথেকে আনন্দদায়ক যে বিষয় সেটা হলো ভ্রমণ করা। বাট আই লাইক টু গো বাই মাই সেলফ, কিন্তু আমি নিজে নিজে সেখানে ভ্রমণ করতে ভালোবাসি। আই ক্যান এনজয় সোসাইটি ইন এ রুম, অর্থাৎ আমি আমার যে ঘর, আমি একটা রুমের মধ্যে এনজয় সোসাইটি মানে বন্ধু বান্ধবকে নিয়ে যে আনন্দ করা, সেটা অবশ্যই আমি উপভোগ করি। বাট আউট অফ ডোর, কিন্তু আমি যখন বাইরে যাচ্ছি, নেচার ইজ কোম্পানি অ্যানাফ ফর মি, তখন প্রকৃতির যে সান্নিধ্য সেটাই আমার জন্য যথেষ্ট। আই এম দেন নেভার লেস অ্যালোন দেন হোয়েন অ্যালোন, এবং আমি যখন একাকী থাকি তখন আমার মনেই হয় না যে আমি একাকী। আই ক্যান নট সি দ্য উইট অফ ওয়ার্কিং অ্যান্ড টকিং অ্যাট দ্য সেম টাইম। কী বলছে? হাঁটতে হাঁটতে কথা বলার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই না। আই ক্যান নট সি, আচ্ছা এটা বললাম। হোয়েন আই অ্যাম ইন দ্য কান্ট্রি, মানে আমি যখন গ্রামের মধ্যে ঘুরে বেড়াই, আই উইশ টু ভেজিটেট লাইক দ্য কান্ট্রি। তাই তো, আমি এই যে গ্রাম্য জীবনের যে মানে মানে নিস্তব্ধতা যে বিষয়টা, সেটাকে আমি কিন্তু উপভোগ করি, মানে নিশ্চুপ স্থির যে গ্রাম্য জীবন সেটা আমি উপভোগ করি। আই এম নট ফর ক্রিটিসাইজিং হেজার হেজার রোজ অ্যান্ড ব্ল্যাক ক্যাটেল, মানে আমি ঝোপঝাড় বা ব্ল্যাক ক্যাটেল মানে হচ্ছে কালো যে গরু বা কালো যে গাই, সেগুলোর জন্য আমি কোনো সমালোচনা করছি না। আই গো আউট অফ টাউন ইন অর্ডার টু ফরগেট দ্য টাউন, আমি শহরের বাইরে যাই শহুরে জীবনকে ভুলে যেতে। অ্যান্ড অল দ্যাট ইজ ইন ইট, এবং এটাই এটাই হচ্ছে তার উদ্দেশ্য। দেয়ার আর দোজ হু ফর দিস পারপাস গো টু ওয়াটারিং প্লেস, মানে যারা এই মানে এইটার জন্যই, মানে শহরকে ভুলতে যারা কোনো জলাশয়ের দিকে যায়, অ্যান্ড ক্যারি দ্য মেট্রোপলিস উইথ দেম, তারা আসলে এই শহরে কোলাহলটাকেই নিজেদের সাথে নিয়ে যায়। আই লাইক সলিটিউড, সলিটিউড মানে নিঃসঙ্গতা বা নির্জনতা। আমি এই নির্জনতা পছন্দ করি। হোয়েন আই ডু নট গিভ মাই সেলফ আপ টু ইট ফর শেক অফ দ্য সলিটিউড, নট ডু আই আক্স ফর এ ফ্রেন্ড ইন মাই রিট্রেট। তার মানে কি বলছে? যে নির্জনতাতে আমি আবার নিজেকে সঁপেও দিই না, আবার আমি আমার আশ্রয়ে কোনো বন্ধুকেও চাই না, মানে আমি নিজে নিজেই এটাকে উপভোগ করতে চাইছি। মানে নির্জনতাকেও কিন্তু আমি কোনো কম্প্রোমাইজের দিকে যাচ্ছি না। মানে এটা বোঝাতে চাইছে যে লেখক, যে আমি নিঃসঙ্গতাকে বা নির্জনতাকে আমি কতটা উপভোগ করছি, তাই তো। দ্য সোল অফ এ জার্নি ইজ লিবার্টি, পারফেক্ট লিবার্টি টু থিঙ্ক, মানে দ্য সোল অফ এ জার্নি মানে একটা জার্নি বা ভ্রমণের যে সত্তা, সেটা হচ্ছে স্বাধীনতা। পারফেক্ট লিবার্টি টু থিঙ্ক, ফিল অ্যান্ড ডু জাস্ট অ্যাজ ওয়ান প্লিজ, উই গো অন এ জার্নি chiefly to be free of all inconvenience, to leave ourselves behind। মানে কি বলছে? ভ্রমণের আসল প্রাণ যেটা, সেটা হচ্ছে স্বাধীনতা, মানে মনে, অনুভবে, কাজে আমাদের স্বাধীনতা, নিজের ইচ্ছা মতো ভাবা, অনুভব করা, তাই তো। মানে এই যে এই শব্দটা চিফলাই, চিফলাই মানে হচ্ছে কি না, মানে প্রধানত আর কি, ঠিক আছে। মানে আমরা মূলত ভ্রমণে যাই সব রকম অসুবিধা থেকে মুক্তি পেতে, তাই তো। ইনকনভিনিয়েন্স মানে হচ্ছে মানে অসুবিধা। টু লিভ আওয়ার সেলফ বিহাইন্ড, এগুলো থেকে মুক্তি পেতে। ইট ইজ বিকজ আই ওয়ান্ট এ লিটিল ব্রিথিং স্পেস টু মিউজিক অন ডিফারেন্ট ম্যাটার, দ্যাট আই অ্যাবসেন্ট মাই সেলফ ফ্রম দ্য টাউন ফর এ ওয়েল উইদাউট ফিলিং অ্যাট এ লস। মানে আমরা অ্যাকচুয়ালি ভ্রমণে যাই সব অসুবিধা থেকে মুক্তি পেতে, এবং মানে দৈনন্দিন যে আমাদের যে দৈনন্দিন যে সত্তা, দৈনন্দিন যে রুটিন, সেখান থেকে আমাদের মানে সেগুলোকে আমাদের পিছনে ফেলে আসা, তাই তো। এটাই বলছে। বেশ, তারপর কি বলছে? যে ইট ইজ বিকজ আই ওয়ান্ট এ লিটিল ব্রিথিং স্পেস টু মিউজিক, মানে আমি আমার মনকে একটুখানি হালকা হওয়ার মানে যে অবকাশ দিচ্ছি, সেই বিষয়টা বলছে, তাই তো। বেশ, এরপর কি বলছে? আই অ্যাবসেন্ট মাইসেলফ ফ্রম দ্য টাউন ফর এ ওয়াইল উইদাউট ফিলিং অ্যাট এ লস, দ্য মোমেন্ট আই অ্যাম লেফট টু মাইসেলফ ইনস্টেড অফ এ ফ্রেন্ড টু এক্সচেঞ্জ দ্য সেম স্টিল টপিক ওভার এগেন, লেট মি হ্যাভ এ ট্রেস উইথ দিস সর্ট অফ ইম্পারসিনেন্স। তার মানে কি বলছে? না, যখন পুরনো একটা বিষয় নিয়ে কথা বলার কোনো বন্ধু মানে আমাদের পাশে থাকে না, তখন এই নিঃসঙ্গতাকেই আমরা সাদরে গ্রহণ করি।
গিভ মি দ্য ক্লিয়ার ব্লু স্কাই ওভার মাই হেড। অর্থাৎ আমাকে আমার মাথার ওপরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নীল আকাশ দাও। অ্যান্ড দ্য গ্রিন টার্ফ বিনিথ মাই হেড, মানে একটা গ্রিন টার্ফ মানে হচ্ছে ঘাস, মানে সবুজ ঘাসের যে পথ, ঠিক আছে, সেটা আমার পায়ের তলায় থাকুক। অ্যান্ড উইঙ্গিং রোড বিফোর মি, মানে একটা দীর্ঘ পথ। অ্যান্ড এ 3 hours মার্চ টু ডিনার, মানে আমার নৈশভোজের আগের 3 ঘন্টা আমি যেন হাঁটাচলা করতে পারি। অ্যান্ড দেন টু থিঙ্কিং, এবং মানে এর বেশি আমি কিন্তু আর কিছু চাইছি না, এরকম একটা বিষয়। তার মানে মূল যে প্যাসেজটা, সেটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি যখন নির্জনতাকে উপভোগ করছি, তখন আমি শুধুমাত্র নির্জনতাটাকেই আমি চাইছি, সেখানে আমি কারোর সঙ্গ চাইছি না, এবং প্রকৃতির সঙ্গে থাকার যে মূল আনন্দ, সেটার থেকে আর বড় কিছু হয় না, এবং এটাই মনে হয় ভ্রমণের সার্থকতা। তো দেখুন এখানে এই প্রেসিটা কেন ইম্পর্টেন্ট, এখানে লেখক কিন্তু নিজের মতামত দিয়েছে, তাই তো, সম্পূর্ণভাবে নিজের মতামত। তাহলে এই ধরনের যখন প্রেসি আমাদের আসবে, সেখানে আমরা কিন্তু অথারকে মেনশন করব, অ্যাকর্ডিং টু অথার। কারণ এই যে গোটাটাই হচ্ছে কিন্তু অথারের ওপিনিয়ন, অথারের ভাবনা। তাহলে প্রেসিতে এখানে কিন্তু আমাদেরকে একটা অন্যরকম প্রেসি, এবং এটাকে আমরা কিন্তু অথারের ভাবনা দিয়ে লিখব। তাহলে আমরা প্রেসিটা দেখি। প্রেসিটা মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা, মানে যেটা বলছে নিঃসঙ্গতার মধ্যেই যে আনন্দ, সেটা লেখক খুঁজে পান প্রকৃতির ভেতরে অন্বেষণ করে, তাই তো। মোটামুটি এই হচ্ছে প্রেসিটার অর্থ। বেশ, 269টা ওয়ার্ড আছে, তার মানে আমাদের কন্টেন্টটা, মানে যেটা লেখা, সেটা 1/3 করলে মোটামুটি আমাদের প্রায় 85টার মতো শব্দ চলে আসছে, 85-86টা। তো সেভাবেই আমরা লিখব। তো দেখি, প্রথমে আমরা কি বলছি, দ্য জয় অফ সলিটিউড ইন নেচার, তাই তো। সলিটিউড মানে হচ্ছে নির্জনতা। তাহলে ন্যাচারের যে নির্জনতা, তার যে আনন্দ। দ্য রাইটার এনজয় সলিটিউড হোয়েন ট্রাভেলিং, প্রিফারিং টু বি অ্যালোন ইন নেচার র্যাদার দ্যান উইথ আদার্স, তাই তো বললাম এখানে। এবং দেখুন এখানে রাইটার এনজয় করছে, তাই তো। They find peace in the quiet of the countryside where nature itself provides all the companionship they need. The purpose of the journey is not to see the sight or socialize, but to escape the chaos of the city and enjoy complete freedom. তাহলে জার্নির যে মূল উদ্দেশ্যটা, সেটা কিন্তু সামাজিকতা নয় বা কোনো কিছু দেখা নয়, বরং শহুরে কোলাহল থেকে দূরে একটা সম্পূর্ণ নির্জনতা। বাই বিং অ্যালোন ইন নেচার দ্য রাইটার ক্যান থিঙ্ক ফ্রিলি, যেখানে লেখক যিনি থাকবেন, তিনি যেটা ফ্রিলি ভাবতে পারবেন। অ্যাওয়ে ফ্রম দ্য ডিস্ট্রাকশন, সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে। অ্যান্ড মনোটনি অফ ডেলি লাইফ, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনের যে একটা মনোটোনিয়াস লাইফ, একঘেয়েমি, সেটা কাটানো। দ্য জার্নি ইজ অ্যাবাউট লিবারেশন, সিম্পলিসিটি অ্যান্ড সেলফ রিফ্লেকশন। অর্থাৎ জার্নি মানে হচ্ছে কি না, স্বাধীনতা একটা, মানে, এবং সিম্পলিসিটি। কেন সিম্পলিসিটি? কারণ তিনি কী বলছেন, তিনি গ্রাম্য জীবন উপভোগ করছেন, তার জন্য বড় বড় শহরে যাওয়ার দরকার নেই, তার জন্য একটা বিশাল প্রাকৃতিক সৌন্দর্য দেখার দরকার নেই। সেই আমাদের সেই রবীন্দ্রনাথের যে লাইনটা, যে আমাদের ঘরের পাশেই কত সৌন্দর্য রয়েছে, তাই না। একটি ধানের শিশিরের যে লাইনটা ছিল, যে একটি শিশির বিন্দু, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু, এই ধরনের একটা লাইন, আমার পুরোটা মনে পড়ছে না, মাফ করবেন। তো এই বিষয়টাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে তুলে ধরার কথা বলা হয়েছে। এবং সেলফ রিফ্লেকশন, অর্থাৎ আত্মবিশ্লেষণ, মানে আমাদের আত্মবোধ, এগুলো বোঝার জন্যই কিন্তু আমাদের এই ন্যাচারের যে নিঃসঙ্গতা, সেটা আমাদের লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের এই যে গোটা কৃষিটা, তার উদ্দেশ্য। আশা করি এটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। বেশ, এরপর আমরা চলে যাব ট্রান্সলেশন পার্টটা। দেখুন এটাও পিকে দে সরকারের একটা ট্রান্সলেশন, এবং আমাকে অনেকে বলেছেন যে পিকে দে সরকারের ট্রান্সলেশন যেটা পার্ট, যেটা হয়তো ইউটিউবে অনেকগুলোই অ্যাভেলেবেল আছে, কিন্তু তবুও আমি কয়েকটা পিকে দে সরকার থেকে ট্রান্সলেশন বাছাই করে করিয়ে দিচ্ছি। কারণ এগুলোতে না, মানে লেখার একটা বিষয় রয়েছে, মানে কোন টেন্সে লিখবো, কীভাবে লিখবো, এই জায়গাটা ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি খুব একদম লাস্টের দিকে যে পিকে দে সরকারের রাইটিংগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ট্রান্সলেশনটাও কিন্তু পিকে দে সরকারেরই একটা ট্রান্সলেশন। কি বলছে দেখুন, যে বসত বাড়ির গৃহে আতিথ্য স্বীকার করতে যাইছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। ঠিক আছে, আমরা যেরকম ট্রান্সলেশনটা পার্ট করি, সেইভাবে আমরা ট্রান্সলেশনটাকে দেখি। তাহলে যে বসত বাড়ির গৃহে আতিথ্য স্বীকার করতে যাইতেছিলাম, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করলো, তাই তো। তাহলে
এবার এখানে একটা আছে যে যখন দুটো পাস্ট টেন্সকে আমরা একসঙ্গে যুক্ত করব তখন আমাদের একটা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে, যে শিকার করতে যাইতেছিলাম, তাই তো, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। তাহলে আগে আমরা শিকার করতে যাচ্ছি সেটা আমরা ভেবে নিয়েছি, তারপর তার উদ্যানে গাড়ি প্রবেশ করছে সেই জন্য আমরা গেছি। তাহলে দেখুন কি লিখছি, আই এন্টার্ড দ্য গার্ডেন অফ দ্য হাউস ওয়ার আই হ্যাড গন টু অ্যাকসেপ্ট দ্য হসপিটালিটি, তাই তো। তাহলে সেই বাড়ির যে বাগান সেখানে আমি প্রবেশ করলাম, যেখানে আমার আতিথ্য স্বীকার করতে আমি গেছিলাম, বা আতিথ্য স্বীকার করার আমার অনুরোধ ছিল। তাহলে আই হ্যাড গন টু অ্যাকসেপ্ট দ্য হসপিটালিটি, বোঝা গেল? বেশ। 2 নম্বর কি বলছে, গৃহটি কোনো ধনবান ইংরেজের ইহা বলিয়া আমার প্রথমে ভ্রম হলো। অ্যাট ফার্স্ট আই মিস্টেকেনলি, মানে ভ্রম বা ভুল হওয়া, মিস্টেকেনলি থট দ্যাট দ্য হাউস বিলং টু এ ওয়েলদি ইংলিশম্যান। বিলং মানে হাউসটার অনার, তাই তো, সেটা একটা ওয়েলদি ইংলিশম্যানের। ভেরি সুন, পরক্ষণেই বলছে, মানে একদম সঙ্গে সঙ্গেই, দ্যাট মিস্টেক ওয়াজ কারেক্টেড, মানে আমার নিজের ভুলটা আমার নিজেরই কারেকশন করলাম। বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমায় নিরীক্ষণ করছিলেন। অন দ্য বারান্দা সাম বেঙ্গলি পিপল ওয়ার সিটিং অ্যান্ড এক্সামিং মাই কার। এই যে বলছে আমাকে নিরীক্ষণ করছিলেন, বসেছিলেন এবং নিরীক্ষণ করছিলেন, তাই তো, এরকম বিষয়টা। বেশ। তাহলে কি বলছে, তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে, when I stopped the car near them I got down from it। এখানে আমরা নামলাম, তাই তো, তাহাদের নিকটে গিয়ে গাড়ি থামলো এবং আমি গাড়ি থেকে নামলাম। তাহলে এখানে দেখুন, মানে দুটো কাজ ধারাবাহিকভাবে চলছে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি, যে তারা বসেছিলেন এবং নিরীক্ষণ করছিলেন, এবং এখানে দুটো ঘটনায় একসাথে হচ্ছে, গাড়ি থামলো এবং আমি গাড়ি থেকে, তাদের নিকট গাড়ি থামলো এবং গাড়িটার থেকে আমি অবতরণ করলাম। তাহলে দুটো যখন পাস্ট ধারাবাহিকভাবে চলছে, সেখানে কিন্তু আমরা হোয়েন দিয়ে করলাম, এবং এই দুটো দেখুন সিম্পল পাস্টে থাকলো। হোয়েন আই স্টপ দ্য কার নিয়ার দেম আই গট ডাউন ফ্রম ইট। বেশ। আমাকে দেখিয়া তাহারা সকলেই অভ্যর্থন করিলেন। সিইং মি, আমাকে দেখিয়া। অল অফ দেন ওয়েলকাম মাই ওয়ার্মলি, তাই তো, মানে উষ্ণ অভ্যর্থনা জানালেন। না চিনিয়া যাহার আতিথ্যদান সর্বপ্রথম গ্রহণ করিয়াছিলাম, তিনিই বাড়ির কর্তা। দ্য পার্সন হুজ হসপিটালিটি আই হ্যাড অ্যাকসেপ্টেড ফার্স্ট। এখানেও দেখুন একই রকম একটা বিষয় হচ্ছে, যে হ্যাড অ্যাকসেপ্টেড আমি বলছি, তাই তো। তাহলে এটা পাস্ট পারফেক্ট। তাহলে আগে মানে তার আতিথ্য আমি প্রথম গ্রহণ করেছি, তারপর আহ, তারপর আমি জেনেছি যে তিনি বাড়ির কর্তা, মানে আগে তো আমি জানিনি, তাহলে আগেই আমি আতিথ্যদানটা নিয়ে নিয়েছি। তাহলে কি বলছে, দ্য পার্সন হুজ হসপিটালিটি আই হ্যাড অ্যাকসেপ্টেড ফার্স্ট উইদাউট নোয়িং হিম ওয়াজ অ্যাকচুয়ালি দ্য অনার অফ দ্য হাউস। বেশ। তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টি বোধহয় প্রথমেই তাহার মুখে পড়িত। অলদো, এই যে বলছে বোধ হয়, তাহলে অলদো হি ওয়াজ অ্যামং মেনি পিপল মাই আইস প্রবাবলি ফেল অন হিজ ফেস ফার্স্ট। প্রবাবলি মানে হচ্ছে বোধ হয়, তাই তো, অলদো মানে যদিও, তাই তো, যদিও তিনি অনেক লোকের মধ্যেও যদি থাকতেন, তবুও আমার চোখ তার দিকেই পড়তো। তাহলে এইটাই মানে হচ্ছে অলদো হি ওয়াজ অ্যামং মেনি পিপল মাই আইস প্রবাবলি ফেল অন হিজ ফেস ফার্স্ট। তখন তার বয়স বোধহয় 50 অতিক্রান্ত হয়েছিল। অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ প্রবাবলি ওভার 50 ইয়ার্স ওল্ড। তথাপি তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল। স্টিল হি লুকড ভেরি হ্যান্ডসাম। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ট্রান্সলেশনগুলো করব সেটা দেখলাম, অর্থাৎ কোথায় কোথায় আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করছি, কন্টিনিউয়াস ব্যবহার করছি, এগুলো আপনারা প্র্যাকটিস করছেন, আপনাদের এগুলোতে যথেষ্ট নলেজও তৈরি হচ্ছে। আমার কাজটুকু হচ্ছে এগুলোকে আরেকটু করে আপনাদেরকে রিফ্রেশ করে দেয়া, এই নলেজগুলোকে। ঠিক আছে, ট্রান্সলেশন রিলেটেড যদি কোনো সাজেশন থেকে আমাকে দেবেন, আপনারা চাইলে ট্রান্সলেশনটা নিজে নিজে একবার লিখতে পারেন কমেন্ট সেকশনে। বেশ, এরপর আমাদের বাংলায় চলে যাচ্ছি, এবং এখানে দেখুন আমি যেটা বারবার বলছিলাম যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটা টপিক থেকে অনেকগুলো রিপোর্ট রাইটিংয়ের টপিক খুঁজে নেব। তাহলে ডেঙ্গুর প্রকোপ হোক, ডায়রিয়া হোক, ম্যালেরিয়া হোক, সবার সচেতনতার বিষয়টা কিন্তু এক। এবং এখানে দেখুন আমি রাইটিংটাকে না, এখানে যে ডেঙ্গুর প্রকোপ দিয়ে যে প্রতিবেদনটা, এখানে আমি দুটো প্রতিবেদন লিখেছি। ঠিক আছে, একটা প্রতিবেদন হচ্ছে কেমন না, একটা এলাকাতে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, সেখানে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেরকম। আবার যেহেতু এখানে ডেঙ্গুর প্রকোপ হয়েছে, তাই কোনো একটা এলাকাতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনারা দুটো ওয়েতেই কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, তাহলে দেখুন আমরা কি করে রাইটিংটা লিখছি। বেশ, তাহলে আমার প্রথম যেটা শিরোনাম, আমি 2-3টে শিরোনাম দেওয়ার চেষ্টা করি।
তাহলে প্রথম যেটা শিরোনাম ওখানে বলেই দিয়েছে যে ডেঙ্গু বেড়েছে, প্রশাসনিক তৎপরতা কীরকম নেওয়া হচ্ছে। দেখুন আমাদের টপিকটা হচ্ছে ডেঙ্গুর প্রকোপ, মানুষের সচেতনতা এবং প্রশাসনিক উদ্যোগ। তাহলে আমি কি লিখলাম? ডেঙ্গুর প্রকোপ ও প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগ। বেশ। ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সরকারি পদক্ষেপ, এলাকায় ডেঙ্গু বৃদ্ধি, সতর্কতা ও প্রশাসনের ভূমিকা। এরকম আমরা 3টে শিরোনাম আমরা দিলাম। যেটা আপনাদের মনে হবে ভালো সেটা লিখুন। আপনার যদি মনে হচ্ছে অন্য কোনো একটা শিরোনাম, সেটা আমাকে কমেন্টে জানান। বেশ, এরপর আমরা লিখছি যেটা আমি বলেছি যে যখনই আমার কোনো ডেট মেনশন থাকবে না, আমার পরীক্ষার যেটা ডেট সেই ডেটটা দিয়ে আমরা কিন্তু প্রতিবেদনটা লিখব, বা তার আগের দিনের ডেটটা। ঠিক আছে? তাহলে নিজস্ব সংবাদদাতা ক খ গ শহর 28 ডিসেম্বর। কি লিখছি দেখা যাক। টানা আমাদের রাইটিংয়ের সময় আমি কি বলেছি? প্রথমে আমার বর্ণনা, বিস্তারিত বর্ণনা, এবং তারপর আমার থাকবে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি মতামত। বেশ। টানা বৃষ্টির কারণে শহর ও শহরতলি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের ওপরে গুরুতর প্রভাব পড়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্ত রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্য বানানটা একটু ঠিক করে নেবেন। চিকিৎসকদের মতে এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ানো এই রোগ মূলত বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার জলে মশার বংশবিস্তার ঘটার ফলেই ছড়াচ্ছে। তাহলে আমরা জানি যে এডিস মশার মাধ্যমেই ডেঙ্গু জ্বর ছড়ায়। এটা আমরা চিকিৎসকদের মতামত দিয়ে দিলাম, আমাদের নিজস্ব কোনো মতামত কিন্তু রিপোর্ট রাইটিংয়ে থাকলো না। ঠিক আছে? এরপর আমরা বিস্তারিত জায়গায় যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে সাধারণ মানুষের অসচেতনতাকে চিহ্নিত করা হয়েছে। অনেক বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ারে জমে থাকা জল মশার লার্ভা জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি করছে। এই বিষয়ে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও অনেকেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য দপ্তরের কর্তারা। এটা আপনারা লিখতে পারবেন। তাহলে ডেঙ্গুর মূল যে কারণগুলো সেগুলো আমরা জানি, সেটা আমরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা বিশেষজ্ঞদের তরফ থেকে, ডাক্তারদের তরফ থেকে এগুলো আমরা বলছি। এখানে আমরা এই পয়েন্টটাকেও লিখতে পারি যে ডাক্তাররা বলছেন যে ডেঙ্গু হলেই আপনারা হসপিটালে নিয়ে আসুন, যাতে মানে একদম শুরুর দিক থেকে চিকিৎসা শুরু করা যায়, হাতের বাইরে যাতে কন্ডিশন বেরিয়ে না যায়। এরকম একটা মতামত আপনারা লিখে দিলেন। বেশ। এরপর কি বলছে? এবার তো আমাদের কারণ হয়ে গেল। এরপর আমাদের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা বলেছি। তাহলে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভা এলাকায় নিয়মিত মশা নিধন, নিকাশি পরিষ্কার ও জমা জল অপসারণের কাজ চলছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছেন এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণই পারে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের মূল কথা, মানে এভাবে আমরা এটাকে লিখব। বেশ। এরপর আমি যেটা বললাম যে এই রাইটিংটাকে আমরা একটা আলোচনা সভার রূপ দিতে পারি। ঠিক আছে? তাহলে দেখুন এটা আমরা কিভাবে লিখছি। ডেঙ্গু সচেতনতায় আলোচনা সভা। নিজস্ব সংবাদদাতা ক খ গ শহর 28 ডিসেম্বর। টানা বৃষ্টির জন্য এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ায় জনস্বাস্থ্যের ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ডেঙ্গুর প্রকোপ ও প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ক খ গ এলাকায় সম্প্রতি একটি আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, এডিস প্রজাতির মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় এবং এই মশা মূলত পরিষ্কার জমে থাকা জলে বংশবিস্তার করে। বাড়ির আশেপাশে জমে থাকা জল অপসারণ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শহরের প্রখ্যাত এক ডাক্তার ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে এলাকায় নিয়মিত মশা নিধন, নিকাশি পরিষ্কার ও সচেতনতামূলক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলেও
উল্লেখ করেন পৌরসভার এক অফিসার। এই ধরনের আলোচনা সভার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলেই আশাবাদী প্রশাসনিক কর্মকর্তারা। তাহলে দেখুন, আগের যে রাইটিংটা আছে সেই রাইটিংটাকেই কিন্তু আমরা অনেকগুলো পয়েন্টকে দিয়ে এটাকে একটা আলোচনা সভার রূপ দিলাম। তাহলে যে রকমই টপিক হোক না কেন, সেটা আলোচনা সভার মাধ্যমে আপনারা লিখতে পারেন, আবার একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করতে পারেন। তাহলে দেখুন, আমি যেটা বলছিলাম যে আমাদের অনেকগুলো টপিক কভার করার দরকার নেই, একটা টপিককে কিন্তু আমরা বিভিন্নভাবে কি করে কভার করতে পারি। এটা যদি ম্যালেরিয়া দিত তাহলে আমরা ম্যালেরিয়ার মতো করে লিখতাম, ডায়রিয়া দিত তাহলে ডায়রিয়ার মতো করে লিখতাম, ঠিক আছে। তাহলে এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো। বা রক্তদান শিবির যদি থাকতো তাহলে রক্তদানের কেমন কি গুরুত্ব, আবার এটাও লিখে দিতে পারতাম যে এই এলাকাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছেন, এনারা উপস্থিত ছিলেন, তাদের মতামত যে রক্তদান জীবনদান, এরকম করে আমরা লিখতে পারবো। আমি পারলেই লিখিয়ে দেবো রক্তদান বা এই ধরনের কোনো শিবির নিয়ে, কিন্তু আপাতত আপনারা এই ধরনের টপিকগুলো তৈরি করে রাখুন, এবং একটা টপিক তৈরি করে রাখলেই কিন্তু আমরা অনেকগুলো টপিক কভার আপ করে নিতে পারবো। বেশ, এর পরের ভিডিওতে আমরা চলে যাচ্ছি, পরের পার্টটাতে। আচ্ছা, আরেকটা কথা, রিপোর্ট রাইটিং নিয়েও যদি আপনাদের কিছু সাজেশন থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে। বেশ, সারাংশটা এবার আমরা দেখি কি বলছে। মহাসমুদ্রের শত বছরের কোলাহল কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ পড়িয়া থাকিত, তবে সেই নীরব মহাসমুদ্রের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবতার অমর আলো কালো অক্ষরের শেকলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা যদি সহসা বিদ্রোহী হইয়া ওঠে, নির্জনতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া ভেঙে ভেঙে করিয়া একেবারে বাহির হইয়া আসে, তবে সে বন্ধন মুক্ত উচ্ছ্বসিত শব্দের স্রোতে দেশ বিদেশে ভাসিয়া যাইত। হিমালয়ের মাথার ওপরে কঠিন বরফের মধ্যে যেমন কত শত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎ মানুষ লোহার তার দ্বারা বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারে। কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আহ্লাদকে, জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে, আকাশের দৈববাণীকে সে কাগজে পুড়িয়া রাখিবে। কে জানিত মানুষ অতীতকে বর্তমানের বন্দি রাখিবে, অতল স্পর্শী কালো সমুদ্রের ওপর কেবল একখানা বই দিয়া সাঁকো বাঁধিয়া দেবে। তাহলে এই হচ্ছে মূল লাইনটা। কি সুন্দর না সারাংশটা? দারুণ লাগলো পড়ে। তো যাই হোক, এই সারাংশটাতে মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের এই যে মানব জীবন, তার যে বিভিন্ন আঙ্গিক বিভিন্ন রূপ, সেটা যেন হচ্ছে আমাদের গ্রন্থাগারের যে বই, তাই না, একটা গ্রন্থাগারের যে বই, সেটা একটা মানে ইমেন্স কালেকশন। এই হচ্ছে মূল আমাদের সারাংশর বর্ণনা। তাহলে আমরা লিখি সারাংশটা। তাহলে কি বলছে, আমাদের হেডিং হচ্ছে মানব জীবনের প্রবাহ দ্বারা গ্রন্থাগার, তাই তো। কারণ এই যে বই, সেটা তো মানব জীবনেরই প্রবাহ দ্বারা। আমরা যাই লিখি না কেন, সেটা উপন্যাস হোক, গল্প হোক, ভ্রমণ কাহিনী হোক, সবই তো আমাদের এই মানব জীবনকে নিয়ে, আমাদের প্রকৃতি জীবনকে নিয়ে, তাই না। তাহলে কি বলছে দেখুন, এইভাবে আমি লিখেছি। আপনারা যদি অন্যরকমভাবে লিখতে চান সেটাও আমাকে লিখে জানান, বা আমাকে যদি মনে হয় যে স্যার এটা নিয়ে আমার কিছু কোয়ারি আছে, বলবেন আমাকে, শুনবো। মানব সভ্যতার কোটি কোটি বছরের ইতিহাস গ্রন্থিত ধারণ করে আছে লাইব্রেরি। অচঞ্চল হিমালয়ের কঠিন বরফ আর পাথরের শরীরের ভেতর যেমন অসংখ্য বন্যা বাঁধা পড়ে আছে, তেমনি লাইব্রেরির বইয়ের পাতায় নিঃশব্দ শব্দে গ্রথিত হয়ে আছে মানুষের জীবন প্রবাহের কথামালা। পৃথক মানুষের অতীত ইতিহাসের সঙ্গে বর্তমানের সেতু রচনা করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মূল সারাংশটা। বেশ, এরপর বঙ্গানুবাদটাকে আমি একটু স্প্লিট করে দিয়েছি দুটো পার্টে, যাতে আপনাদের বাংলা অনুবাদটা করতে সুবিধা হয়। তো দেখুন, দুটো পার্টে আমাদের ভাগ করা আছে। প্রথম কি বলছে, পিপলস অন থট দ্যাট দ্য গ্রেট বেরিয়ার মানে বাধা টু হিউম্যান প্রোগ্রেস ওয়াজ ইললিটারেসি। আগে মানুষ ভাবতো মানব জাতির অগ্রগতির সবচেয়ে বড় বাধা হলো নিরক্ষরতা বা না জানাশোনা, তাই তো। হোয়েন ওয়ান্স এভরিবডি রিড দ্য রিটেন অর প্রিন্টেড ওয়ার্ড, অল ইট ওয়াজ থট উড বি ওয়েল। এবং সবার যদি পড়তে জানা থাকে, মানে পড়ার যদি সক্ষমতা থাকে, বই পত্রিকা পড়তে পারে, তাহলেই সব ঠিক হয়ে যাবে, এমন একটা তখন ধারণা ছিল বা মনে করা হতো। দো পিপল স্টিল ডিফার ইন অ্যাটাইনমেন্ট, মানে একটা ধারণা ছিল,
এরপর ধারণা ছিল দ্য গ্রেট মেজরিটি উড অ্যাট এনি রেট বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য নিউজ পেপার অ্যান্ড কিপ দেমসেলফ প্রপারলি ইনফর্ম অফ হোয়াট ওয়াজ গোয়িং অন অ্যারাউন্ড দেম। এরপর ধারণা ছিল কারুর যোগ্যতা কম বেশি থাকলে অন্তত বেশিরভাগ মানুষ যেন খবরের কাগজ পড়তেও বুঝতে পারবে এবং চারপাশে কী ঘটছে সে সম্পর্কে ঠিকভাবে জানতেও পারবে। ইভেন্টস হ্যাভ বাই নো মিনস জাস্টিফাইড দিস অপটিমিজম। কিন্তু ঘটনাবলী এই আশাবাদকে মোটেও সত্যি প্রমাণ করতে পারেনি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের যে বঙ্গানুবাদ পাঠটা। তাহলে আমরা 6টা টপিক প্রতিদিনকার মতো এই মক টেস্ট সিরিজে কভার করলাম। মক টেস্ট নাম্বার 4, পরীক্ষা কদিন আমি মক টেস্ট নিয়ে আসবো, আরও বেশি সংখ্যক আনার চেষ্টা করবো এবং পরীক্ষা রিলেটেড কিছু ভিডিও আমার আনার ইচ্ছা রয়েছে আপনাদের সামনের যে প্রস্তুতি পর্ব সেটাকে আরও সুন্দর করার জন্য। এবং যে কোনো সাজেশন, যে কোনো আপনাদের যদি কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের জন্যই এই চ্যানেলটা তৈরি, যাতে আপনাদের প্রস্তুতিটাকে আরও এনহ্যান্স করা যায়। আমরা একসাথে প্রস্তুতি নেব এবং পরীক্ষায় একটা খুব ভালো রেজাল্ট করব আমরা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট।